প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রাশিয়া রয়েছেন, রাশিয়া সফর করছেন। রাশিয়া সফরের সাথে সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু আরও একটা বিষয় চিন্তা করছে, সেটা হচ্ছে চীন। চীনকে কিভাবে ঠেকানো যায়। চীনকে ঠেকানোর জন্য ইতিমধ্যেই ভারত সরকার সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটি করেছে, ডোকলাম নিয়ে চীনকে কড়া বার্তা দিতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে একটি রাস্তা তৈরি করছে, যেই রাস্তা প্রায় 179 কিলোমিটার এবং ডবল লেনের রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চীন এবং মার্জনা করবেন ভারত। এবং আমরা সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি যে চীনেরকে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই ডোকলামে, যাতে শিলিগুড়ি থেকে ডোকলামে পৌঁছানো যায় অতি দ্রুত, সেনার যাতে লজিস্টিক হাব, সেই হাব যাতে দ্রুত পৌঁছানো যায়, তার জন্যই কিন্তু এই রাস্তা তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। আগামী 1 বছরের মধ্যে ডোকলাম পর্যন্ত, অর্থাৎ শিলিগুড়ি থেকে ডোকলাম পর্যন্ত এই যে রাস্তা সম্প্রসারণের কাজ, তা শেষ হয়ে যাবে। শুধু কি তাই, ডোকলাম ইস্যুকে কার্যত চাপে ফেলতে নরেন্দ্র মোদী ডোকলামে একটি এয়ারপোর্ট, মানে সেনার বিমান ওঠানামা করার জন্য একটি অস্থায়ী কিন্তু সেখানে প্যাড বানাচ্ছেন, অর্থাৎ হেলিকপ্টার থেকে আরম্ভ করে যুদ্ধ জাহাজ যাতে নামতে পারে, তাও করছে ভারতীয় সেনা। আমরা আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর সুপর্ণা গোস্বামী, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। আমি এবার চলে আসব ডক্টর সুপর্ণা গোস্বামীর কাছে। ডক্টর সুপর্ণা গোস্বামী ইতিমধ্যেই ভার্চুয়ালি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। সুপর্ণাদি, প্রথমেই আপনাকে নমস্কার এবং স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। হ্যাঁ, এবার আমি দেখাবো যে ডোকলাম, প্রথমেই যে ডোকলামের কাছে আমরা কথা আলোচনা করব আপনাদের কাছে, যে ডোকলাম থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 97 কিলোমিটার। ডোকলাম থেকে শিলিগুড়ির দূরত্ব 97 কিলোমিটার। হাসিমারা এয়ারবেস, অর্থাৎ নর্থ ইস্টের সব থেকে বড় যে বায়ুসেনার ঘাঁটি, অর্থাৎ যদি অরুণাচল থেকে চায়না আক্রমণ করে, যদি চায়না আক্রমণ করে হচ্ছে চিকেন নেক থেকে, তাহলে সব থেকে যে এয়ারবেসের উপর ভারতকে নির্ভর করতে হবে, সেই এয়ারবেস হচ্ছে হাসিমারা এয়ারবেস। হাসিমারা এয়ারবেসের দূরত্ব হচ্ছে ডোকলাম থেকে মাত্র 83.8 কিলোমিটার। অন্যদিকে যদি আমি দেখাই যে ভুটান হয়ে যে নতুন এয়ারবেস আরেকটি তৈরি করছে, সেই এয়ারবেসের তৈরি হচ্ছে ভুটানের একটি জায়গার আশেপাশে, সেটা হচ্ছে 89 কিলোমিটার। অর্থাৎ ডোকলাম, আমরা জানি ডোকলাম একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবার আমি সম্পূর্ণাদির কাছে যাচ্ছি। সম্পূর্ণাদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সম্পূর্ণাদি, ডোকলাম ইস্যুতে যে ভারত যে রাস্তাটি তৈরি করছে, সেই রাস্তাটি কতটা গুরুত্বপূর্ণ, যেটা একেবারেই সোজাসুজি শিলিগুড়ির উপর থেকে ডোকলাম পর্যন্ত যে রাস্তাটি 4 লেন একটা রাস্তা তৈরি করা হচ্ছে, যেটা 2টো লেন থাকবে ট্যুরিস্টের জন্য আর 2টো লেন থাকবে সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর জন্য, কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা? দেখুন, রাস্তা নিয়ে বলার আগে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই লোকেশনটা, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, সেটা আলোচনা করা। আমরা যদি এই পুরো জায়গাটাকে দেখি, অর্থাৎ আমরা যদি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, এই যে করিডোর, যে করিডোরটাকে আমরা চিকেন স্নেক করিডোর বলি, এই করিডোরটা হচ্ছে সবচাইতে তাৎপর্যপূর্ণ একটি জিওগ্রাফিক্যাল লোকেশন। তার কারণ হচ্ছে এই ছোট্ট করিডোরটি কিন্তু গোটা উত্তর পূর্ব ভারতকে মেইন স্ট্রিম যে টেরিটরি, ইন্ডিয়ান টেরিটরি, তার সঙ্গে সংযুক্ত করছে। আমরা জানি যে বহু বছর ধরে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং মেইন স্ট্রিম ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক কানেক্টিভিটি, সেটা কিন্তু অনেকটাই পুয়ার ছিল, এবং সেই কারণে কিন্তু উত্তর পূর্ব ভারতে যে ট্রেড বলুন বা কানেক্টিভিটি বা সেখানে অ্যাক্সেস করা, সেটা কিন্তু অনেকটাই মানে চাপের মুখে পড়তে হতো নিউ দিল্লিকে। এবং আমরা দেখেছি যে গত 2014 সালে পরবর্তী সময় থেকে, বা আমি 2014 কেন, তার আগে থেকে 1991 সাল থেকে কিন্তু লুক-ইস্ট পলিসির মাধ্যমে ভারত কিন্তু বারবার করে উত্তর পূর্ব ভারতকে সংযুক্তকরণের জন্য কানেক্টিভিটি বা রাস্তা তৈরির দিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এবং আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে একটু থামাবো দিদি, একটু থামাবো আপনাকে।
আমরা জানি ডোকলামে কি পরিস্থিতি হয়েছিল। প্রায় 70 দিনের উপর ভারত এবং চীন পরস্পর দুই সেনাবাহিনী কিন্তু মুখোমুখি ছিল। সেই জায়গাতে পিছু হটতে বাধ্য হয়েছিল লাল ফৌজ, ভারতীয় ফৌজের কাছে হার মেনে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। আমরা জানি যে 60-এর দশকে দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে ঘোষিত যুদ্ধ অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ বুমলা পাস, অন্যদিকে হচ্ছে নাথুলাতেও কিন্তু একটা অঘোষিত যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে ভারত কিন্তু জিতেছিল, সেটা অঘোষিত যুদ্ধ। এবং সিকিমে কিন্তু ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট তৎপর দেখিয়ে চীনা সেনাকে দূরে সরিয়ে রেখেছিল। তারপরে এত দিন পর কেন লাগলো সেই 60 আর আজকে হচ্ছে 2024? দেখুন, আমি সেটা নিয়ে আলোচনাটাতে আসতে চাইছিলাম যে এই কানেক্টিভিটিটা কিন্তু সব সময় ভারতকে একটা ডিফিকাল্ট পজিশনে রেখেছে। কারণ যতক্ষণ না আমরা উত্তর পূর্ব ভারত, স্পেশালি সিকিম, এখানে সিকিম এবং অরুণাচল, এই পুরো গোটা জায়গাটাকে যদি আমরা রাস্তার মাধ্যমে কানেক্ট না করতে পারি, ততদিন কিন্তু মোবিলাইজেশন, সেটা টুরিস্ট মোবিলাইজেশন হোক, সেটা মানুষের মোবিলাইজেশন হোক, কিংবা সেটা মিলিটারি মোবিলাইজেশন হোক, কোনোটাই কিন্তু সম্ভবপর ছিল না। এবং সেই কারণেই কিন্তু বারবার করে ভারতীয় সরকার তারা রাস্তা নির্মাণের জন্য এতবার করে কিন্তু, বা রাস্তা নির্মাণের ক্ষেত্রে এত গুরুত্ব দিচ্ছে প্রতিনিয়ত। এবং আমরা যদি ডোকালামের ইস্যু দেখি, ডোকালামের 2017 সালের পরবর্তী সময় 2020, 21, 22 আমরা দেখেছি যে গুগল আর্থ খুললে বা আমরা যদি স্যাটেলাইট ইমেজ যদি দেখতাম, তাহলে প্রতিনিয়ত দেখা গেছে যে ডোকালামের নর্দার্ন পার্ট, যেটা সেই নর্দার্ন পার্টে কিন্তু চীন তারা কিন্তু ছোট ছোট গ্রাম তৈরি করা, রাস্তা তৈরি করা, এগুলো কিন্তু করতে আরম্ভ করেছিল। এবং 2023 সালে ভুটান কিন্তু কোথাও গিয়ে ভারত প্রো ইন্ডিয়ান না হয়ে একটা টেসিট প্রো চায়না একটা মন্তব্য করে, যেটার পরবর্তী সময় কিন্তু ভারত ডোকালামের প্রতি যে স্ট্যান্ডটা সেটাতে আরো দৃঢ় হয়। এবং এই যে রাস্তার যে কথাটা বলছেন, এই টু ওয়ে লেন শুধুমাত্র যে ডোকালামকে কানেক্ট করছে তা না। আপনি যদি এই মুহূর্তে শিলিগুড়িতে যান, তাহলে দেখতে পাবেন যে ওখানে 4 লেন 8 লেন রাস্তা তৈরি হচ্ছে এবং সিকিমকে রেলওয়ের সঙ্গে সংযুক্তকরণ করা হচ্ছে। এই পুরো যে কানেক্টিভিটির ব্যাপারটাই হচ্ছে যাতে করে আরো বেশি আর্মি মোবিলাইজেশন করা যায়। এবং যত বেশি আর্মি মোবিলাইজেশন ভারত করতে পারবে, তত বেশি কিন্তু ভারতের পজিশন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যে ভারতের পজিশন, মিলিটারি স্ট্যান্ড অফ, সেইটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। এবং শুধুমাত্র লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয়, এই রাস্তা দরুন কিন্তু ভুটান অনেক বেশি প্রো ইন্ডিয়ান একটা স্ট্যান্স নিতে পারবে। কারণ আমরা জানি যে ভুটান শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, ভুটান কিন্তু অনেকটা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও ভারতের প্রতি ডিপেন্ডেন্ট। তো সেই জায়গাতে যাতে কোনো রকম ভাবে চীন আগ্রাসীয় কোনো অ্যাকসেশন না করতে পারে, যাতে ভুটানে চীন কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ ডমিনেট করতে না পারে, এই রাস্তাটা কিন্তু ভারত সরকার তৈরি করছে সেই দিকটাকেও মারার জন্য। কাজেই ভারতের এখন যে প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে কানেক্টিভিটির মাধ্যমে চীনকে আরো বেশি কোণঠাসা করা। দ্বিতীয়ত একটা পয়েন্ট, আমি একটা ছোট্ট পয়েন্ট আপনাকে আমি আনবো, যে দেখুন ভারত সরকার ইতিমধ্যেই ডোকলাম পর্যন্ত 4 লেন রাস্তা তৈরি করছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আপনি যদি দেখেন তাহলে উত্তর পূর্বে আরো যে চীন সীমান্ত রয়েছে সেটা অবশ্যই তাওয়াংকে কেন্দ্র করে। তাওয়াংয়ে ইতিমধ্যেই একটি আন্ডারপাস অলরেডি তৈরি করেছে, যাতে সেনা মুভমেন্ট তাওয়াং শহরের দিকে আরো গতিময় হয়। আপনার কি মনে হয় না যে এই যে বাজেটটা আসছে, সেই বাজেটে যাতে গুয়াহাটি বা শিলচরের আশপাশ থেকে আরো বেশি করে আপনার হচ্ছে রেল যোগাযোগ অরুণাচল পর্যন্ত শুরু হয়, একদম তাওয়াং পর্যন্ত শুরু হয়, সেই দিকে নজর রাখা উচিত ভারত সরকারের? দেখুন, যদি দেখা যায় যে গত 10 বছরে উত্তর পূর্ব ভারতে যেভাবে রেল কানেক্টিভিটির ওপর জোর দেওয়া হচ্ছে, সেটা থেকেই বোঝা যাবে যে ভারত সরকার কতটা কানেক্টিভিটির ওপর জোর দিচ্ছে। এই কানেক্টিভিটিটা কিন্তু শুধুমাত্র ট্রেডের জন্য নয়, আমি আবারও বলছি, এই যে কানেক্টিভিটির ওপর জোর দিচ্ছে শুধুমাত্র কিন্তু ট্রেড বা পিপল টু পিপল কন্ট্যাক্ট বা মানুষের মুভমেন্ট বাড়ানোর জন্য নয়। এটা ডেফিনেটলি এক, সংযুক্তকরণ উত্তর পূর্ব ভারতকে। দ্বিতীয়ত হচ্ছে কোন রকম ভাবে যাতে চীন কোনো ইনফ্লুয়েন্স না করতে পারে। কারণ আমরা জানি যে শুধুমাত্র আসাম বা অরুণাচল নয়,
যে রাজ্যগুলো মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, যেগুলো মায়ানমারের সঙ্গে বর্ডার আছে, সেখানেও কিন্তু ইনডাইরেক্ট একটা চাইনিজ ইনফ্লুয়েন্স রয়েছে। এবং আমরা জানি যে মণিপুরে বহু বছর কিন্তু রেলওয়ে কানেক্টিভিটি হয়নি, কিন্তু গত 10 বছরে কিন্তু মণিপুরে রেলওয়ে কানেক্টিভিটির যে আমি যদি বলি গতিবেগ, সেটা কিন্তু অনেকটা বেড়েছে। কাজে এই কানেক্টিভিটির ওপর জোর দেওয়ার অন্যতম কারণই হচ্ছে যাতে চীনের যে প্রভাব, মানে চীন যে ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে থ্রু মায়ানমার, থ্রু টিবেট, থ্রু লাদাখ, সেই জায়গাটাকে যাতে কিছুটা হলেও বন্ধ করা যায়। কারণ যত বেশি কানেক্টিভিটি বাড়বে, তত বেশি মেইন স্ট্রিম ভারত বা মূল ভারতীয় যে টেরিটরি আছে, যে ভূখণ্ড আছে, তার সঙ্গে কিন্তু উত্তর পূর্ব ভারতের সংযুক্তিকরণ বাড়বে। যত বেশি উত্তর পূর্ব ভারতের সংযুক্তিকরণ বাড়বে, তত বেশি ডেভেলপমেন্ট কিন্তু উত্তর পূর্ব ভারতে হবে। এবং আমরা দেখেছি এই জায়গাতেই একটা খেলা, চীন একটা নয়া খেলা তৈরি করছে। সেই খেলাটা কি, অবশ্যই আপনার কাছে আসবো। যে তিস্তা নিয়ে ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে হাসিনার কথা হচ্ছে। তিস্তা নিয়ে একটা আপত্তি রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কেন্দ্র এবং রাজ্যের একটা সম্পর্ক, সেই বিষয়ে যদি আমি নাও ঢুকি, দেখুন তিস্তা চুক্তিতে ভারত কি আচরণ করবে, ভারতের কি পদক্ষেপ হবে, সেই নিয়ে যত মাথা ব্যথা চায়নার। এবং তিস্তা চুক্তি আগামী দিনে হবে কি না হবে, তার জন্য চায়নার রাষ্ট্রদূত ইতিমধ্যেই বাংলাদেশে গিয়েছে। এবং বাংলাদেশে গিয়ে তারা ভারতের সঙ্গে একযোগে তিস্তা চুক্তি নিয়ে কাজ করতে চায়, এই বিষয়টাকে বার্তা দিল কোথায় না বাংলাদেশে। তাহলে কি তিস্তা নিয়ে কোথাও একটা নয়াদিল্লির উপর চাপ বাড়াতে চীন কি বাংলাদেশকে সঙ্গে নিয়ে নয়া খেলা শুরু করছে? দেখুন, ভারতকে চাপে ফেলার জন্য বাংলাদেশের সঙ্গে চীনের যে খেলা, সেটা নতুন নয়। কারণ আমরা দেখেছি যে এর আগে চট্টগ্রাম পোর্টে চীন কিন্তু যথেষ্ট পরিমাণে সেখানে একটা ইনভেস্টমেন্ট করেছে। এবং বাংলাদেশ কিন্তু চট্টগ্রাম পোর্টকে চায়নার পেট্রোল ভেসেলস এর জন্য ওপেন করে দিয়েছে, সেখানে পোর্ট কলের জন্য ওপেন করেছে, রিফুয়েলিং এর জন্য ওপেন করেছে। তো চীনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে বহুকাল ধরে। কিন্তু অন্যদিকে বাংলাদেশ বা ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যেটা সবচাইতে বড় চির, সেটা হচ্ছে তিস্তা চুক্তি। এবং বাংলাদেশ বারবার করে কিন্তু বার্তা দিয়েছে যে যতক্ষণ না তিস্তার জল বন্টনের জায়গাটা অ্যাড্রেস করা হচ্ছে, ততক্ষণ অব্দি বাংলাদেশ কিন্তু ট্রানজিট দেবে না। আমরা দেখেছি যে এই নরেন্দ্র মোদীর রি-ইলেকশনের পরে যখন শেখ হাসিনা ভারতে আসেন, তখন কিন্তু নরেন্দ্র মোদী আবার সেই কানেক্টিভিটি ভালো করে দেখুন, বুঝুন, যে ত্রিপুরাকে কানেক্ট করার জন্য বাংলাদেশের মাধ্যম দিয়ে, বাংলাদেশের মধ্যে দিয়ে রেলপথ তৈরি করার কথা ভারত বলেছে। কিন্তু কোথাও গিয়ে এই তিস্তা জল বন্টন চুক্তি কিন্তু আবার বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু খুবই ওয়েলকাম করেছে নরেন্দ্র মোদীর এই রেল তৈরির যে বার্তা, সেটাতে। কিন্তু এই তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্টটা যেহেতু চায়না খুব ভালো করে জানে যে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচাইতে বড় প্রবলেমের জায়গা, সেই কারণেই কিন্তু চীন তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্টে সে ইন্টারেস্ট দেখিয়েছে এবং সেখানে ইনভেস্টমেন্টও করতে চাইছে। এই জায়গাটাতে যদি কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এরা দুই সরকার আছে, তারা যদি কোনো কনক্লুশনে পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু চায়না সেখানে যথেষ্ট পরিমাণে একটা স্টেক পাবে। এবং চায়না কিন্তু খুব সহজেই এই তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্টে ঢুকে যাবে, যেটা কিন্তু নিউ দিল্লির জন্য যথেষ্ট বড় একটা ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হবে। এবং আমি আশা রাখি কলকাতাবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, যে আমাদের যে যিনি মুখ্যমন্ত্রী, তিনি এইদিকে ডেফিনেটলি ন্যাশনাল সিকিউরিটির কথা ভাববেন। কারণ ন্যাশনাল সিকিউরিটি শুধুমাত্র এখানে ন্যাশনাল সিকিউরিটি নয়, এটা কিন্তু গোটা আপামোর ভারতীয়র জন্য খুবই প্রয়োজনীয় যে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক বজায় থাকুক। কারণ আমরা বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র যে তিস্তা বা রেলওয়ে কানেক্টিভিটি এগুলো নয়, ভারতের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বা ভারত বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমস্যার জায়গা হচ্ছে ইমিগ্রেশন। সেটা গোটা উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ। কাজে এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না হয়, তাহলে কিন্তু চীন অনেক বেশি স্টেক পাবে, অনেক বেশি ফুটহোল্ডস পাবে বাংলাদেশে, যেটা কিন্তু ভারতের দক্ষিণ এশিয়া পলিসি বলুন বা কানেক্টিভিটি পলিসি বলুন বা চীনকে কোণঠাসা করার যে স্ট্র্যাটেজি,
সেই স্ট্র্যাটেজিগুলোতে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়াতে রয়েছেন। কি মনে হচ্ছে, রাশিয়া তো আবার চীনের বন্ধু, এবং আমরা যদি দেখি আমেরিকার সঙ্গে বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের একটা দূরত্ব চলছে, সেটা দুই পক্ষই অবশ্য মুখে স্বীকার করছে না। অন্যদিকে ভারতের এই মুহূর্তে সব থেকে বড় চাপ হচ্ছে কানাডা। তাই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার একটু রাশিয়ার দিকে ঝুঁকবে, আর সেই জায়গাতে চীন যাতে কোনো মুহূর্তে প্যাংগং লেক থেকে আরম্ভ করে লাদাখে বাড়তি কোনো তৎপরতা না দেখায়, তার জন্য কি পুতিনের কাছে একটা বার্তা নয়াদিল্লি দেবে, কি মনে হচ্ছে? দেখুন, আমরা যদি ভারতের যে বিদেশ নীতি আছে সেটাকে যদি দেখি, তাহলে ভারতের বিদেশ নীতি সেই 1947 সাল থেকে হচ্ছে কেউই আমার বিশেষ বন্ধু নয়, কেউই আমার বিশেষ শত্রু নয়, এই ধরনের একটা স্ট্যান্স নিয়ে কিন্তু ভারতের বিদেশ নীতি চলেছে। সেটা জওয়াহরলাল নেহরুর নন অ্যালাইনমেন্ট পলিসি হোক কিংবা নরেন্দ্র মোদীর মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি হোক। রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু 1971 সাল থেকে, এবং আমরা দেখেছি যে রাশিয়ার ইনভেশন অফ ইউক্রেনের পরবর্তী সময় যখন গোটা ওয়েস্টার্ন নেশনস, স্পেশালি ইউনাইটেড স্টেটস, তারা যখন প্রত্যেকটা দেশকে বাধা দেয় রাশিয়ার থেকে ন্যাচারাল গ্যাস বা অয়েল কেনার ক্ষেত্রে, সেই সময় কিন্তু ভারতবর্ষ তারা কিন্তু বন্ধুত্বের জায়গাটা, বা আমি যদি বন্ধুত্ব না বলি পার্টনারশিপের জায়গাটাকে কিন্তু নষ্ট করেনি। ভারত কিন্তু তখনও রাশিয়ার থেকে অয়েল ইম্পোর্ট করেছে, এনার্জি ইম্পোর্ট করেছে, সেটা ন্যাচারাল গ্যাস হোক, সেটা অয়েল হোক। তো কাজেই ইউক্রেনের ক্ষেত্রে ভারত কোনো স্ট্রং মন্তব্য না করলেও বা রাশিয়ার সাপোর্টে কথা না বললেও বা ইউক্রেনের সাপোর্টে কথা না বললেও রাশিয়া বা ইউক্রেনের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার বা সম্পর্ক কিন্তু ভারত মেনটেন করে গেছে। এবার এখানে একটা বিষয় বুঝতে হবে যে রাশিয়া এবং চীনের মধ্যে কিন্তু একটা নতুন অ্যাক্সিস তৈরি হয়েছে, এবং রাশিয়া এবং চীন তারা কিন্তু নর্থ কোরিয়া বা ইরান এই ধরনের দেশগুলোর সঙ্গে আস্তে আস্তে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে বাড়াচ্ছে। এইরকম জায়গায় যখন অলরেডি ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস এর সঙ্গে বা অস্ট্রেলিয়ার সঙ্গে বা জাপানের সঙ্গে ভারত মহাসাগরে অলরেডি একটা জোটে রয়েছে, যেটাকে আমরা কোয়াড্রুপার্টাইট অ্যালায়েন্স বলি, কোয়াড, সেটাতে থাকার সাথে সাথে ভারত কিন্তু এখন চেষ্টা করছে রাশিয়ার মাধ্যমে চীনের প্রতি একটা চাপ সৃষ্টি করার। এবং বিগত কয়েকদিন আগে আমি একটি আর্টিকেল পড়ছিলাম যেখানে দেখা যাচ্ছে যে ভারতের যে বিদেশ মন্ত্রক তারা বলছেন যে হ্যাঁ, রাশিয়া মায়ানমারে, আমরা জানি যে মায়ানমারে একটা মারাত্মক হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে এবং তার ইমপ্লিকেশন উত্তর পূর্ব ভারতে এসে মারাত্মক রকম ভাবে পড়ছে, কিন্তু তারপরেও রাশিয়া মায়ানমারের যে মিলিটারি রুল আছে তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এই রকম সিচুয়েশনে কিন্তু ভারতবর্ষ বলেছে যে হ্যাঁ ঠিক আছে, রাশিয়া সেখানে আসতেই পারে, ইট ইজ বেটার টু হ্যাভ রাশিয়া দ্যান টু হ্যাভ চায়না। এর মানে হচ্ছে যে ভারতবর্ষ মনে করছে রাশিয়ার মানে চায়নার থেকে রাশিয়ার থাকাটা অনেক বেশি ভালো। কাজে কোথাও গিয়ে ভারত কিন্তু রাশিয়াকে একটা ট্রাস্টওয়ার্দি অ্যালাই হিসাবে মনে করে, এবং ভারত মনে করে যে রাশিয়ার সঙ্গে একটা ভালো রকমের সম্পর্ক যদি মেনটেন করা যায় তাহলে রাশিয়ার মাধ্যম দিয়ে কিন্তু চীনকে কোথাও গিয়ে একটা পারসুয়েট করা বা তাকে ইনডাইরেক্টলি বোঝানো বা তার সঙ্গে একটা কোথাও গিয়ে একটা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। এবং আমরা এটাও জানি যে রাশিয়া এবং চায়না দুটো দেশই কিন্তু ব্রিক্সে আছে এবং তার সাথে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনেও আছে, এবং এই দুটো অর্গানাইজেশন আবার ভারতও আছে। কাজে এই দুটো অর্গানাইজেশন যেখানে চীন, রাশিয়া এবং ভারত আছে, এবং ভারত এবং চীনের মধ্যে একটা কম্পিটিটিভ রিলেশন আছে, সেখানে ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের মতো রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রেখে চলছে, যাতে পরে রাশিয়ার মাধ্যম দিয়ে চীনকে কোথাও গিয়ে পারসুয়েট করা, তার চীনকে বোঝানো, এই জায়গাটা যাতে তৈরি থাকে। তো আমার মনে হয় এটা একটা অত্যন্ত ভালো পদক্ষেপ। যদিও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিন্তু ভারতের একটা স্ট্রং স্ট্যান্স নেওয়া উচিত ইউক্রেন ওয়ারের ক্ষেত্রে, বা মায়ানমারের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের ক্ষেত্রে, বা ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রে, যেই জায়গাটা ভারত কিন্তু খুব মানে একটা ডাইসি খেলা খেলছে, বা ভারত সেখানে একটা অ্যাম্বিভ্যালেন্ট স্ট্যান্স নিচ্ছে, কোনো কিছু ডাইরেক্টলি না বলা, কোনো রকম কোনো ডাইরেক্ট মন্তব্যে না যাওয়া। এটা বরাবরই ইন্ডিয়ার স্ট্যান্স ছিল। আমরা যদি 1947 সাল থেকে দেখি, এটাই বরাবর ইন্ডিয়ার স্ট্যান্স ছিল। এখনো কিন্তু ইন্ডিয়া এই স্ট্যান্সটাকেই বজায় রেখে যাচ্ছে, যাতে পরে
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা যে কোনো বড় বড় যে শক্তি, সেই শক্তিগুলো ভারতের সাথে থাকে ভারতের মূল যে দুটো শত্রু চীন এবং পাকিস্তান এদেরকে কাউন্টার করার জন্য। হ্যাঁ, দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করব, দেখুন ডোকলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে নেপালও কিন্তু ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেপালে এই মুহূর্তে যে সরকারটা চলছে সেটা কিন্তু হচ্ছে চায়নাপন্থী, এবং চায়নাপন্থী হওয়ার জন্য আপনার কি মনে হয় না ডোকলামকে ভারত যতটা গুরুত্ব দিচ্ছে ততটাই গুরুত্ব দেওয়া উচিত চীন? এবার কোথাও একটা চীনের জন্য অন্তত নেপাল বর্ডারকে সিকিউর করা উচিত। দেখুন, ডেফিনেটলি নেপালে একটা প্রো চায়না গভর্নমেন্ট আছে, কিন্তু লাস্ট দুদিনের যে হেডলাইন্স আছে সেখানে দেখা যাচ্ছে নেপালে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ডোমেস্টিক পলিটিক্যাল ডিলেমা শুরু হয়েছে, যেখানে যে কোনো সময় কিন্তু মাওয়িস্ট গভর্নমেন্ট পড়ে যেতে পারে। তো কোথাও গিয়ে নেপালে কিন্তু একটা পলিটিক্যাল ক্রাইসিস ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা জানি যে চীন একটা অদ্ভুত খেলা কিন্তু বিগত কয়েক বছর ধরে খেলছে, সেটা দক্ষিণ এশিয়াতে, এবং সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে একটা চীনপন্থী সরকার গঠন করা। আমরা এটা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আমরা এটা মালদ্বীপের ক্ষেত্রে দেখলাম, আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি, 2023 সালে আমরা দেখেছি ভুটানও একটা প্রো চীন পলিসি নিয়েছে। মায়ানমার যদি দেখি, মায়ানমারে চীন কিন্তু খুব অদ্ভুত ভাবে মিলিটারি রুল আসলে মিলিটারির সঙ্গে হাত মেলায়, সিভিলিয়ান গভর্নমেন্ট আসলে সিভিলিয়ান গভর্নমেন্টের সঙ্গে হাত মেলায়। অন্যদিকে আফগানিস্তানে তালিবান আসার পরে চায়না কিন্তু খুব মানে শিগগিরই তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে, এবং পাকিস্তান তো আছেই চীনের সর্বসময়কার সবচাইতে ভালো বন্ধু। এই খেলাটা কিন্তু বহু যুগের খেলা, ঠিক আছে, আমি বলতে চাই বহু, ইটস আ ডিকেডস গেম। চীন বরাবর এই জিনিসটা করে এসছে, এখনো করে চলেছে, আগামী দিনেও করে চলবে। কিন্তু আমার মনে হয় যে এই সবকিছুর পরেও ভারতবর্ষকে কিন্তু আরো বেশি করে তার দক্ষিণ এশিয়া বা নেবারহুড পলিসিকে কিন্তু স্ট্রেনথেন করতে হবে। নরেন্দ্র মোদী যখন সোয়েরিং ইন সেরিমনি হয়, ওথ টেকিং সেরিমনি হয়, আমরা দেখেছি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু এসেছে এবং তার সঙ্গে কথা বলেছে, কিন্তু কোথাও চীনের এই যে প্রো চাইনিজ একটা গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা প্রত্যেকটা ভারতের নেবারিং দেশগুলোতে, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ভারতকে কিন্তু আরো অনেক সন্তর্পণে পা ফেলতে হবে, এবং আমাদের নেপালের সঙ্গে কার্টোগ্রাফিক বা ম্যাপের যে টেরিটোরিয়াল যে কনফ্লিক্ট গুলো আছে সেই কনফ্লিক্ট গুলোকে দ্রুত অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তির যে একটা বড় ইস্যু, সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে ভারত একটা খুবই ভালো স্ট্যান্স নিয়েছিল, স্পেশালি শ্রীলঙ্কায় যখন ইকোনমিক ক্রাইসিস হয় আমরা দেখেছিলাম যে সেখানে বিপুল পরিমাণ গ্রান্টিং এড কিন্তু ভারত দিয়েছে, সেটা একটা খুবই ভালো স্ট্যান্স ছিল। মালদ্বীপের সঙ্গে কিন্তু ভারত কনস্ট্যান্টলি, যদিও সেটা একটা প্রো চাইনিজ গভর্নমেন্ট এসছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা যদি দেখি যে ভারত কিন্তু কনস্ট্যান্টলি তার সঙ্গে একটা ডায়ালগ, একটা পার্টনারশিপ, সেখানে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা, এই জায়গাটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করছে। ভুটান আমাদের সঙ্গে এখনো অব্দি সেভাবে কোন রকম দ্বিচারিতা করেনি, নেপাল করেছে, কিন্তু নেপালের ক্ষেত্রে আমার মনে হয় ইমিগ্রেশন, মাঝেসি, টেরিটোরিয়াল কনফ্লিক্ট, এগুলো কিন্তু দ্রুত অ্যাড্রেস করার একটা জায়গায় কিন্তু ভারতকে আসতে হবে, নইলে চায়না কিন্তু আরো বেশি করে দক্ষিণ এশিয়ায় অ্যাগ্রেসিভ ফুটস্টেপস নেবে, যেটা কিন্তু নিউ দিল্লির জন্য খুব একটা সুখকর হবে না বলেই আমার ধারণা। একেবারে অনুষ্ঠান শেষের দিকে আমার একটা লাস্ট কোশ্চেন আপনার কাছে, যে সামনেই আমরা জানি বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশন হচ্ছে দেশের পরিকাঠামো যে শিল্প, সেই পরিকাঠামো শিল্পতে অবশ্যই নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন সংস্থান দেবে বা সেখানে বিনিয়োগ করবে সরকারি প্রকল্পগুলিতে। সেই জায়গাতে আপনার কি মনে হয় যে উত্তর পূর্ব কিন্তু সব থেকে এই মুহূর্তে বড় থ্রেটের জায়গা, কারণ একদিকে আমাদের ঠেকাতে হবে অরুণাচল প্রদেশের মাধ্যমে চীনকে, অন্যদিকে মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠী, আমরা কয়েকদিন আগেও দেখেছি যে আমরা যেখান থেকে বসে এখন এই টকশো করছি আগরতলা, সেখান থেকে খুব অল্প সময়ের দূরত্ব হচ্ছে মায়ানমার বর্ডার। সেই মায়ানমার বর্ডার থেকে প্রায় 100 জন সেনা তারা পালিয়ে চলে এসেছিল মিজোরামে। অর্থাৎ এই যে মিজোরাম, মণিপুর
পুরো সীমান্তটাকে সিকিউর করতে গেলে ভারত সরকারের এই মুহূর্তে কি কি পরিকল্পনা নেওয়া উচিত? দেখুন, সবার প্রথমে আমার যেটা মনে হয়, যেটা 1991 সালে ভারত করেছিল, স্পেশালি মায়ানমারের ক্ষেত্রে বলছি, যেহেতু মায়ানমার আমার রিসার্চের মূল জায়গা। 1991 সালে কিন্তু চীনের এই থ্রেটের কারণেই কিন্তু ভারত তার বহুদিনের প্রো ডেমোক্রেটিক স্ট্যান্সকে ছেড়ে মায়ানমারের তাতমা দল, যাকে আমরা মায়ানমার মিলিটারি বলি, তাতমা দল, সে তাতমা দলের সঙ্গে হাত মেলায়। এই মুহূর্তে যদি আমি মায়ানমারের কন্ডিশন দেখি, তাহলে ভারতের পক্ষে সোজাসুজি মায়ানমারের যে মিলিটারি গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে হাত মেলাতে গেলে ইউনাইটেড স্টেটস বা বিভিন্ন যে ওয়েস্টার্ন নেশনস আছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই দেশগুলোকে কিন্তু কোথাও গিয়ে ভারত ক্ষুণ্ণ করবে, এবং আমার মনে হয় না যে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা করবে। কিন্তু অন্যদিকে এটাও বুঝতে হবে যে গত বছর মায়ানমারের মিলিটারির সঙ্গে ভারত কিন্তু একটা সামরিক চুক্তি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি মায়ানমারের এই সমস্ত বিষয়টাকে ডিল করছে। একদিকে যেমন কাঠমান্ডুর সঙ্গে সামরিক চুক্তি সাইন করছে, অন্যদিকে কিন্তু ভারত হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে তাকে সোজা সাপটা ভাবে ক্রিটিসাইজ করছে, এবং রিফিউজি ইনফ্লাক্স যেটা হচ্ছে মায়ানমার থেকে, সেই জায়গাটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছে। অন্যদিকে চীনের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে চীনের ক্ষেত্রে কিন্তু ভারতকে আরো বেশি করে অরুণাচল বা সিকিম এই জায়গাগুলোকে সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে আরো বেশি সিকিউর করতে হবে, সেখানে আর্মি মোতায়েন আরো বেশি করতে হবে। কিন্তু সেই আর্মি মোতায়েনটা যেন এমন না হয় যে সেখানে চীনকে আবার থ্রেট ফিল করানো, যেটা কিন্তু 1962 সালে ফট করে আমরা মার্চ করেছিলাম, আর্মি মার্চ করেছিলাম অ্যাক্রস লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেই রকম একটা কিন্তু অ্যাগ্রেসিভ স্ট্যান্স নিলেও চলবে না, এটা অনেক বেশি একটা মডারেট স্ট্যান্স নিতে হবে এবং ভীষণ ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে। অন্যদিকে চায়নার সঙ্গে কনস্ট্যান্ট ডায়ালগ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে সীমান্ত রিলেটেড আমাদের যে সমস্যা রয়েছে চীনের সঙ্গে, সেই জায়গা নিয়ে একটা কনস্ট্যান্ট ডায়ালগ, একটা হাই লেভেল ভিজিট, এইগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। যে বিষয়টাতে ভারত বিগত কয়েক বছর ধরে জোর দিয়েছে সেটা হচ্ছে ভারত মহাসাগরে আরো বেশি করে নেভাল প্রেজেন্সকে বাড়ানো, যাতে সেখানেও চীনকে কোণঠাসা করা যায়। এবং চতুর্থ আমার যেটা মনে হয়, দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু ভারতের যে সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু আরো বেশি দৃঢ় করতে হবে, আরো বেশি স্ট্রেংথেন করতে হবে। ভারতকে আরো বেশি সেখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে, গ্রান্ট ইন এড এর মাধ্যমে কিন্তু ভারতকে সেখানে একটা অ্যাগ্রেসিভ ফুটপ্রিন্ট বা অন্তত তার একটা প্রেজেন্স, এই জায়গাটাকে কিন্তু তৈরি করতে হবে। তো এই সবকিছু মিলিয়ে কিন্তু ভারতের কাছে আগামী দিনটা একটু হলেও কঠিন, কারণ আমরা দেখছি যে গোটা বিশ্বের যে রাজনৈতিক পরিবেশ, সেটা কিন্তু খুব একটা ভালো পরিবেশ নয়। কারণ একদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, একদিকে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের সমস্যা, একদিকে মায়ানমারের এইরকম ভয়ঙ্কর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, অন্যদিকে নর্থ কোরিয়ার উত্থান এবং সেখানে নর্থ কোরিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হওয়া, সেখানে চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া একটা অ্যালায়েন্স তৈরি হওয়া। গোটা বিশ্বের যে রাজনৈতিক যে আবহাওয়া, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। কাজে এইরকম সিচুয়েশনে ভারতের যে বিদেশ নীতি, সেটা আরো বেশি স্ট্র্যাটেজিক, আরো বেশি ডিপ্লোম্যাটিক এবং অনেক বেশি কিন্তু প্রো সাউথ এশিয়ান হতে হবে। কারণ যতক্ষণ না ভারতের যে যারা নেবার্স আছে, তারা যতক্ষণ না কিছুটা হলেও ইন্ডিয়ার প্রতি অ্যালাইন্ড হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু চায়নাকে আটকানো কঠিন হবে বলেই আমার ধারণা। হ্যাঁ, সেই জায়গাতে একটা আপনাকে ছোট্ট প্রশ্ন করবো। দেখুন, এখনো পর্যন্ত অরুণাচল সীমান্ত, যেটা আজকে আমাদের মূল আলোচনার বিষয়, অবশ্যই ডোকলাম পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। আগামী 1 বছর না হোক, সেটা আরো 6 মাস এক্সটেনশন হতেই পারে। অন্যদিকে আমরা সবাই জানি হয়তো এবছর পুজোর পরই গ্যাংটক পর্যন্ত আপনার ট্রেন চলে যাচ্ছে। তাহলে মোটামুটি নাথুলা পর্যন্ত আমাদের সেনাবাহিনী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে যাবে। আমরা এই জায়গাটা সিকিউর করলাম।
কিন্তু এখনো পর্যন্ত আপনি ভাবুন, যদি অরুণাচল প্রদেশে আবার যদি চায়নার সঙ্গে কোনো পরিস্থিতি তৈরি হয়, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে গুয়াহাটি থেকে আমাদের বাই রুটে আর্মি পৌঁছাতে প্রায় 24 ঘন্টা লাগবে। সেই জায়গাতে আপনার কি মনে হয় বাজেটে কোথাও একটা এর সংস্থান থাকা দরকার, যে অন্তত অরুণাচল প্রদেশে এখনো পর্যন্ত ট্রেন কানেক্টিভিটির কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নয়াদিল্লির চোখে পড়েনি। সেটা আপনার ইউপিএ 1, ইউপিএ 2, তারপর হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের সরকার। এই অর্থাৎ 20 বছর, একটা দেশের উন্নয়নে 20 বছর কিন্তু যথেষ্ট। সেই 20 বছরে এখনো আমরা দেখতে পেলাম না। সেই জায়গা থেকে এবছর কি পরিস্থিতি বদলাতে পারে? আমার শেষ কোশ্চেন আপনার কাছে। দেখুন, খুব দুর্ভাগ্যের বিষয় এই যে গত 20 বছর কেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে উত্তর পূর্ব ভারত হচ্ছে সবচাইতে ডিপ্রাইভড একটা টেরিটরি ভারতের মধ্যে। এবং অদ্ভুতভাবে নিউ দিল্লি বরাবর বলে এসছে যে সেখানকার যে জিওগ্রাফি আছে, সেখানকার যে ভৌগোলিক পরিস্থিতি আছে, সেখানকার যে কালচার আছে, সেখানে এত জঙ্গল, সেখানে এত প্রবলেম, বরাবর প্রবলেম প্রবলেম প্রবলেম, এটাই শুনে আসা হয়েছে নিউ দিল্লির তরফ থেকে। এবং আমরা এটাও জানি যে ডোনার মিনিস্ট্রি ফর দ্য ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটা মিনিস্ট্রি। কারণ এই মিনিস্ট্রি থাকা সত্ত্বেও উত্তর পূর্ব ভারতের যে ধরনের উন্নয়ন হওয়া দরকার ছিল তা কিন্তু হয়নি। তবুও এই সবকিছুর পরে আমি 2015 সালে মণিপুর যা দেখে এসেছি বা মিজোরাম যা দেখে এসেছি, তার থেকে এই 10 বছরে কিছুটা হলেও কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। কারণ আমি দেখেছি যে মোড়েতে যখন 2015 সালে কোনো হোটেল নেই, কোনো লজিস্টিক নেই, এখন কিন্তু মোড়েতে প্রচুর হোটেলস হয়েছে। মোড়ে অর্থাৎ যেটা মণিপুর বর্ডার মায়ানমারের সঙ্গে তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। এবং আমার বিশ্বাস যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, তারা কিন্তু কানেক্টিভিটি বা ইনফ্রাস্ট্রাকচারের ওপর 2014 সাল থেকে যথেষ্ট জোর দিয়েছে এবং আগামী দিনে আরো জোর দেবে, এটা কিন্তু আমার বিশ্বাস। কারণ যতদিন নীতিন গাডকারির মতো মিনিস্টার আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ট্রান্সপোর্টে থাকবে, ততদিন অবধি কিন্তু ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন বা লজিস্টিক এটা কিন্তু উন্নতি হবে। কারণ যেটা ভারতবর্ষের যদি আমি হাইওয়ে স্ট্রাকচার দেখি, সেখানে নীতিন গাডকারির কিন্তু একটা বড় রোল রয়েছে। কিন্তু সেটা হলেও যেভাবে চীনের আগ্রাসীয় নীতি চীন নিচ্ছে এবং যেভাবে ডোকালাম থেকে শুরু করে গোটা তিব্বত অঞ্চল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মধ্যে চায়না তাদের আর্মি বেসেস, হেলিপ্যাড, ছোট ছোট গ্রাম তৈরি হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট ভাববার। এটা কিন্তু নিউ দিল্লির ক্ষেত্রে যথেষ্ট বড় একটা ডিপ্লোম্যাটিক প্রেসার। এবং আমার মনে হয় যে সিকিমকে যেভাবে কানেক্টিভিটির মাধ্যমে মেইনস্ট্রিমের সাথে সংযুক্তকরণ করা হচ্ছে, অরুণাচল প্রদেশেও কিন্তু সিমিলার জোর দেওয়াটা দরকার, নইলে কিন্তু নিউ দিল্লি সমস্যায় পড়তে পারে। এটা আমার একটা যথেষ্ট পরিমাণে ডাউটের জায়গা থেকে যাচ্ছে। একেবারেই। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তে নয়াদিল্লি যে পরিকল্পনাটা নিয়েছে, অবশ্যই সেটা হচ্ছে 36টি রাফায়েল ইতিমধ্যেই ভারতে চলে এসেছে। 36টির মধ্যে হাসিমারা এয়ারবেসে এই মুহূর্তে সেনা সূত্রের যেটা আমার কাছে খবর, 8 থেকে 9টি রাফায়েল নিয়ে আসা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে ডোকালাম থেকে আরম্ভ করে সিকিমের নাথুলা এবং অবশ্যই অরুণাচল প্রদেশে যে কোনো মুহূর্তে বিমান উঠতে পারে। তবে এই যে পরিকাঠামো উন্নয়ন, সেটা কিন্তু যথেষ্ট নয়। খুব ভালো কথা যে শিলিগুড়ি থেকে ডোকলাম পর্যন্ত 179 কিলোমিটার যে নয়া রাস্তা তৈরি করছে বিআরও, অর্থাৎ সেনার যে একটা পার্ট বিআরও, সেই বিআরও যে নয়া রাস্তা তৈরি করছে, সেই রকম নয়া রাস্তা কিন্তু ইতিমধ্যেই বানাতে হবে অরুণাচল প্রদেশে। এবং এই বাজেটে অরুণাচল প্রদেশের পরিকাঠামো উন্নয়নে কিন্তু নয়াদিল্লিকে জোর দিতে হবে। তাহলেই চায়নার যে আগ্রাসন নীতি, সেই আগ্রাসন নীতি থেকে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চল অনেক বেশি মুক্ত থাকবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আবার কোনো নতুন ইস্যু নিয়ে আমরা আপনাদের সামনে এইরকম অনুষ্ঠানে উপস্থিত হব। নমস্কার, শুভরাত্রি।